নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া একদমই বিনা তেলে পাকা তালের পোয়া পিঠা। তো কথাটা শুনে নিশ্চয়ই আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, কারণ আমরা সবাই জানি যে এই পোয়া পিঠাটা ডুবো তেলেই ভাজতে হয়, আর ডুবো তেলে ভাজার কারণেই পোয়া পিঠাটা অনেক বেশি ফোলে। তো বন্ধুরা, অনেকেরই এমন রয়েছেন যারা কিন্তু এই তেলে ভাজা জিনিসগুলো খেতে পছন্দ করেন না, তেলে ভাজার কারণেই পোয়া পিঠা খেতে চান না, এমনকি শরীরের অনেক রকমের অসুস্থতার কারণে অনেকে পোয়া পিঠাই খান না। তো তাদের জন্য বলবো, আজকের আমি একদমই তেল ছাড়া নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠা বানাবো, তাও আবার সিজনের পাকা তাল দিয়ে। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর একদমই সহজ পদ্ধতিতে কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। তো আজকে পিঠে বানাবো বলে একটা তাল আমি নিয়ে নিয়েছি, একদমই পাকা তাল রয়েছে। তো এই যে বর্ষার যে সিজনটা চলছে, এই সময় কিন্তু প্রত্যেক গাছে গাছে তাল পড়া শুরু হয়ে গেছে, বাজারেও তাল এখন বিক্রি হচ্ছে। তো তাল দিয়ে তো আমরা নানা রকমের পিঠে বাড়িতে বানাচ্ছি। তো তার মধ্যে আজকে যেমন আমি পোয়া পিঠেটা বানাচ্ছি। তো এরকম যদি আপনাদের কোনো নিজস্ব কোনো পিঠে থাকে যেটা আপনার থেকে আপনারা দেখতে চান, তো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমি সেই পিঠে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আর এর আগেও আমি কিন্তু তালের বেশ কয়েকটা পিঠে বানিয়েও ফেলেছি। তালটাকে ভালো করে জল দিয়ে যত কালো হবে তালটা কিন্তু ততটাই মিষ্টি হবে। তো তালের গায়ের খোসাটাকে এখন আমি ছাড়িয়ে নেব, নিয়ে তালটাকে পুরোটাই পরিষ্কার করে নেব। তালের পাল্পটাকে এবার আমি বের করে নেব চুবড়ির সাহায্যে। আপনাদের যাদের হাতে সময় কম কিংবা এইভাবে চুবড়ির সাহায্যে আপনারা তালের পাল্প বের করতে চান না, তাদের জন্য কিন্তু এর থেকেও সহজ পদ্ধতিতে কম সময়ে কিভাবে তালের পাল্প বের করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে অলরেডি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। পোয়া পিঠার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য সমস্ত উপকরণ একসাথে জোগাড় করে নিয়ে বসে গেছি। তো এবার বলবো, আমরা যে বাটির মাপ করে বা যে কাপের মাপ করে উপকরণগুলো নেবেন, একই কাপ বাটি মেপে কিন্তু মাপ করে নিয়ে নেবেন। তাহলে কি হবে, প্রত্যেকটা জিনিসের উপকরণের মাপটা যদি একটু সঠিক থাকে তাহলে পারফেক্ট পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এবার বলি, যারা তেলে ভেজে পোয়া পিঠা করবেন আর যারা তেল ছাড়া পোয়া পিঠা করবেন, তারাও কিন্তু একই রকম পদ্ধতিতে একই উপকরণের মাপ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। অনেকে কি রয়েছেন, অনেকেই হয়তো ভাববেন তেল ছাড়া কি তাহলে আমরা পোয়া পিঠা খাবো না? অবশ্যই করে খাবেন। যারা তেলে পছন্দ করেন তারাও খাবেন, যারা তেল ছাড়া পছন্দ করেন আজকে স্পেশালি তাদের জন্য ভিডিওটা, তো তারাও দেখতে থাকুন। তো প্রথমে এই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি ময়দা। তো বাটির এক বাটি নিয়েছি ময়দা। এক বাটি ময়দার পর আমি দিয়ে দেব এক বাটি সুজি। তো একই বাটি মেপেই নিয়ে নিয়েছি। দিয়ে দেব এক বাটি চিনি। এই মাপগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, হয়তো উপকরণগুলোর মাপগুলো এক বাটি না নিয়ে আপনারা পরিমাণটা কম বেশি করতে পারেন, তবে এই যে মাপটা, এই তিনটে কিন্তু একদম সম পরিমাণে রাখবেন, ময়দা, সুজি আর চিনি। এবারে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি হাফ বাটি দেবো। এটা আতপ চালের গুঁড়ো নিয়েছি, সিদ্ধ চালের গুঁড়ো হলেও হবে, কোনো অসুবিধা নেই, যে কোনো চালের গুঁড়ো আপনারা নিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। তো নারকেল কোড়ার কোনো নির্দিষ্ট মাপ নেই, যতটা থাকবে দিয়ে দেবেন, হাফ বাটি এক বাটি। এই নারকেল কোড়াটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই এক বাটি করে যে উপকরণ নিয়েছি, এতেই কিন্তু আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে। তো খুব বেশি উপকরণ নেওয়ার দরকার নেই। এবার আমি যে বাটির মাপ করে ময়দা সুজি নিয়েছিলাম, সেই বাটিরই এক বাটি নিয়েছি দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে কিন্তু ঘন করে নিয়েছি, আর একদম ঠান্ডাই রয়েছে। দুধটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যেই দেব ওই বাটিরই মাপ করে এক বাটি তালের পাল্প। তালের পাল্পটা দেখুন একদমই কিন্তু ঘন রয়েছে, কোনো রকম পাতলা ভাব নেই। তো পুরোটাই দিয়ে দেব। তো এখানেই সমস্ত উপকরণ দেওয়া শেষ। এবার জাস্ট আমি ব্যাটারটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তো হাত দিয়েও মেশাতে পারেন, চামচ দিয়ে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে মোটামুটি মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা মেশাতে মেশাতে যদি মনে হয় ঘন হয়েছে অল্প একটু, তাহলে আপনারা একটু দুধ দিয়ে দিতে পারেন, তবে প্রথম চটকায় দেবেন না, একটু মেশাতে মেশাতে দেখবেন তারপরে দেবেন। যেহেতু তালের পাল্প রয়েছে, আমার মনে হচ্ছে যে হাত দিয়ে মেশালে কিন্তু বেশি ভালো মেশানো যাবে, তো আমি সেজন্য একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তো
ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম এসছে। তো এর থেকে আরেকটু পাতলা করতে হবে, তার জন্য আমি আরও হাফ বাটি দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দেবো, যতটা দুধ লাগবে ততটা দিয়ে দেবো। এবার তালের পাল্পটা কতটা পাতলা বা কতটা ঘন সেই মতো কিন্তু একটু দুধটা বেশি লাগছে, কারণ তালের পাল্প কী হয়, অনেক সময় আমরা যদি লবণ আর জল দিয়ে একটু রেখে দিয়ে নরম করে নিই তাহলে কিন্তু তালের পাল্পটা একটু পাতলা হয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো দুধের পরিমাণটা কম লাগবে। তো মোটামুটি যেমন লাগবে আপনারা দিয়ে দেবেন। আর তারপরে আপনারা দুধের পরিবর্তে কিন্তু জলও দিতে পারবেন। অনেকে দুধটা পছন্দ করেন না, তো তারা কিন্তু দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারবেন। তবে দুধটা দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। তো এখানে দেখুন হাফ বাটি দুধ নেওয়ার পরেও কিন্তু একটু দুধ থেকে গেছে, এর থেকে আর বেশি দুধ দেবো না, থিকনেসটা ঠিক এরকমই থাকবে। এবার আমি একটু 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, তাতে করে সুজিটাও ফুলে যাবে আর এদিকে যে চিনিটা রয়েছে চিনিটা গলে যাবে। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন, এইরকম কিন্তু একটু গাঢ়ই হবে, খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে মোটা হবে না। 5 মিনিট আমি ব্যাটারটাকে চাপা দিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু ব্যাটারটা অনেকটা ফুলে গেছে। এই দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং পাউডার আর বেকিং সোডা। তো এই বেকিং পাউডার বেকিং সোডাটা আগে থেকে দিতে যাবে না, ঠিক যেই সময় আপনারা পিঠাটা বানাতে যাবেন ঠিক সেই সময় দিয়ে দেবেন। এই যে চা চামচের মাপ করে 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার। দেখুন একদম ভর্তি ভর্তি না, কিন্তু যেমন 1 চামচ মাপ করে হয় তো সেই রকম দিয়ে দিলাম। এবারে অল্প একটুখানি বেকিং সোডা দেব, যেটা হাফ চামচের থেকেও কম। এবার এর ওপর থেকে একটুখানি দুধ দিয়ে দেব, দেওয়ার ফলে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এতে করে কি হবে, এই পোয়া পিঠাটা অনেক বেশি ফুলবে এবং অনেক বেশি সফট হবে, নরম তুলতুলে হবে, ভিতরটা পুরোটাই কিন্তু ফাঁপা হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। পোয়া পিঠের জন্য ব্যাটার আমার একদমই রেডি। আর এবার পিঠেগুলোকে বানানোর জন্য আমি এখানে 3টে ছোট ছোট বাটি নিয়েছি। ঘরে থাকা তরকারি খাওয়ার যে কোনো বাটি নিলে হবে, স্টিল অ্যালুমিনিয়ামের। তো মাপটা মোটামুটি ছোট বড় যাও হতে পারে, যে বাটি থাকবে আপনারা নিয়ে নেবেন। তো এবার এই বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, এরকম 1 চামচ করেই দিয়ে দেব, কারণ পিঠেটা অনেক বেশি ফুলবে। তো তার জন্য বেশি ব্যাটার দেওয়ার দরকার নেই, 1 চামচই যথেষ্ট। এবার বাটিগুলোকে একটু ঘা দিয়ে নেব, তাহলে কি হবে, বাটির মধ্যে পিঠের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমি উনানের কাছে চলে এসেছি। কড়াইতে কিন্তু কিছুটা জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওই স্ট্যান্ডের ওপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব। থালার ওপরে এবার আমি বাটিগুলোকে বসিয়ে দেব একে একে। এবার চাপা দিয়ে আমি 10 মিনিট জাল দেব, তাতেই আমার পিঠেগুলো তৈরি হয়ে যাবে। 10 মিনিট জাল দিয়েছি, তো 10 মিনিটেই আমার পিঠেগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন আমি 1 চামচ করে ব্যাটার দিয়েছিলাম, ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। তো দেখেই বোঝা যাচ্ছে পিঠে হয়ে গেছে, তাও একটু কাঠি দিয়ে চেক করে নেবেন। এইভাবে মাঝখান বরাবর কাঠিটা দিয়ে দেখবেন, যদি কাঠির গায়ে ব্যাটার না লেগে যায় তাহলে জানবেন কিন্তু পিঠে হয়ে গেছে। তো এবার আমি একে একে বাটিগুলো নিচে নামাবো, নামিয়ে বাটিটা হালকা ঠান্ডা করে নেব। আজকে যখন থেকে রান্না করে এসেছি তখন থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। যখন আমরা বাড়ি থেকে আসছিলাম তখন কিন্তু ছাতা নিয়ে আসেনি, তখন বৃষ্টিটা বন্ধ ছিল। তো যেখান থেকে রান্না করে ঢুকেছি তখন থেকে একভাবে ভারী বৃষ্টি হচ্ছে। কী অবস্থাটা দেখুন, জানি না আপনাদের কাছে কতটা ভালো সাউন্ড গিয়ে পৌঁছাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, কারণ আকাশের ওয়েদার ভীষণই খারাপ, একদম কালো হয়ে রয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন লাইট বেশি পাচ্ছে না। তো তার জন্য অন্ধকার পরিস্থিতি, বাড়িতে যাওয়ার, আমাদের রান্নাঘরটা তো মানে মাঠের মাঝখানে, মানে বুঝতে পারছেন বাড়ি থেকে অনেকটা দূরে, ভয়ও তো লাগেই। তো এত কিছুর পরেও কিন্তু আমরা ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করছি, শুধু আপনাদের জন্য। আপনারা পাশে আছেন বলে এইভাবেই পাশে থাকবেন। আর এদিকে কথা বলতে বলতে বাটি কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে পিঠের। তো বাটিটা দেখবেন বেশিক্ষণ লাগবে না, একটু অল্প 2-1 মিনিট রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা বাটি ছেড়ে উঠে আসবে। এই দেখুন, এইভাবে টান দেবেন, দেখবেন বাটি থেকে পিঠে উঠে আসবে। আর যদি গরম অবস্থাতে নামাতে চান তাহলে একটা চামচ বা ছুরি দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে নেবেন। তো এইভাবে আমি উবুর করছি, দেখুন পিছন থেকে ঘা দিলেই পিঠেটা বেরিয়ে এলো। কত সুন্দর হয়েছে দেখুন আজকের পোয়া পিঠেটা, কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। প্রত্যেকটা পিঠে আমি এইভাবেই ছাড়িয়ে নেব। কত সুন্দরভাবে পোয়া পিঠেটা ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটা পিঠে একই রকম হয়েছে।
রকমভাবে আবারও বাটির মধ্যে আমি ব্যাটারটা রেডি করে নেব। তো দেখলেন তো পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলছে। পিঠে যত ফুলবে তত কিন্তু ভেতরটা ফাঁপা হবে এবং নরম তুলতুলে হবে। তার জন্য বেশি ব্যাটার দেব না, এরকম 1 চামচ করেই দিয়ে দিচ্ছে। তো এইভাবে পরপর পিঠেগুলো তৈরি করে নেব। পরের বারের পিঠেগুলো হয়ে গেছে, তুলে নেব। তেল ছাড়া পাকা তালের পোয়া পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন। দুবারে আমার মোট 6টা পিঠে হয়েছে। তো যে ব্যাটারটা বাকি রয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি পরপর বানিয়ে নেব। কিছু পিঠে আমি উনানে করতেও দিয়েছি। তবে এই 6টা পিঠে যে হয়েছে এগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর হয়েছে আজকের পোয়া পিঠেগুলো। আর তেল ছাড়া পাকা তালের পোয়া পিঠেগুলো কত সুন্দর ফুলেছেও দেখুন। প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকম হয়েছে। পোয়া পিঠেগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন, হাতের মধ্যেই কিন্তু গুড়িয়ে যাচ্ছে। পোয়া পিঠেটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, আর ভিতর থেকে কতটা জালিদার হয়েছে। তালের সিজন মানেই পিঠে, আর সেই পিঠের মধ্যে যদি চালের গুঁড়ো, নারকেল থাকে, আর আজকে তো সব রকম উপকরণ দিয়ে বানালাম, তো বেশ ভালো লাগছে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বলবেন পোয়া পিঠা তেলে না ভেজে এইভাবে ভাপাতে গেলেন কেন। তো তাদের জন্য বলবো, এমনও অনেকজন রয়েছেন যারা কিন্তু তেলে ভাজা পোয়া পিঠা একদমই পছন্দ করেন না, বলতে পারেন পোয়া পিঠা খাওয়াই ছেড়ে দিয়েছেন তেলে ভাজার কারণে। তো তাদের বলবো সিজনের পাকা তাল দিয়ে আপনারা কিন্তু ঠিক এই রকম পদ্ধতিতে ভাবিয়েও পোয়া পিঠা বানিয়ে খেতে পারেন। এই পিঠেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো যারা তেল দিয়ে বানাতে চান তারা তেলে ভেজে নেবেন, পদ্ধতিটা একই রকম থাকবে। তো যার যেরকম ভালো লাগবে তো ঠিক সেই রকমভাবে আপনারা পোয়া পিঠা বানিয়ে খেতে পারেন। তো এই পোয়া পিঠাটা বাড়িতে একবার বানালে আশা করছি প্রত্যেকেই কিন্তু বারবার এই পিঠাটা এইভাবেই বানাতে চাইবেন। আর দেখবেন বাড়িতে একবার যদি আপনারা বানান না, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হয়ে যাবে। কারণ পিঠাটা এত নরম তুলতুলে এতটাই সফট হয় যে কেউ কিন্তু খেতে চাইবে দেখলেই, সে বয়স্ক হলেও তারা খেয়ে নেবে। তো বন্ধুরা, আপনারা তো পাকা তালের সিজনে এরকম একটা পিঠে বাড়িতে বানিয়ে খাচ্ছেন। আর আমার আজকের এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।